জুলাই ঘোষণাপত্র সনদ না দিলে সরকারের উদযাপনের এখতিয়ার নেই বললেন নাহিদ ইসলাম। সিসিটিভি ফুটেজ ভাইরাল, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ। পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয় বললেন মঈন খান। দেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করার চক্রান্ত চলছে, যশোরে মানববন্ধনে বক্তারা। সোনালী ব্যাংক ও নোয়াপাড়া সরকারি কলেজের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর। নতুন দল হিসেবে বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস। আটক বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়া পুলিশের চাঞ্চল্যকর তথ্য, আইএস সংশ্লিষ্টতার দাবি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের স্মরণে ঘোষণাপত্র ও জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার যদি এই ঘোষণাপত্র ও সনদ জারি না করে তাহলে তাদের হাতে আর জুলাই উদযাপনের কোনো নৈতিক বা সাংবিধানিক এখতিয়ার থাকবে না। নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বের অবদান, রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়নের একটি দলিল যা পরবর্তীকালে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। তিনি জানান, গত 31 ডিসেম্বর ছাত্র নেতৃত্ব নিজেরা ঘোষণাপত্র দেওয়ার প্রস্তুতি নিলেও সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এককভাবে দলিল প্রকাশ করতে চাইলে ছাত্র নেতারা সরে দাঁড়ায়। সরকার তখন বিভিন্ন পক্ষের কাছ থেকে খসড়া ঘোষণাপত্র সংগ্রহ করে একটি সমন্বিত দলিল প্রস্তুতের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2 দফা সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় সরকার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, যাদের দায়িত্ব দেশের শত্রুর উপর নজরদারি করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন জনগণের অর্থ ও শক্তি ব্যয় করছে নাগরিকদের উপর নজরদারিতে। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গতকালের ঘটনার পর মনে হচ্ছে পিস্তল তো দূরের কথা, মিসাইল সঙ্গে রাখলেও কেউ নিরাপদ নয়। যেভাবে মুহূর্তেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিদেশে পৌঁছে গেল তা অত্যন্ত ভয়ঙ্কর। চাইলে এরা যে কোনো সন্ত্রাসী বা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সেনসিটিভ তথ্য পাচার করতে পারে। তিনি আরো বলেন, আমি সরকারের অংশ হয়েও যদি এমন ঘটনার শিকার হই তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ঝুঁকিতে তা সহজেই অনুমান করা যায়। তথ্য পাচারকারীদের বিচার কোথায় বলে প্রশ্ন করেন তিনি। উল্লেখ্য, গতকাল বিমানবন্দরে তার ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে দাবি করে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, যার ব্যাখ্যা পরে তিনি দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়। তারা নিজেদের আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে। তিনি বলেন, যদি পিআর পদ্ধতি হয় সেখানে জনগণ দলকে ভোট দেবে, কিন্তু তারা জানবে না যে তাদের প্রার্থী কে কে এমপি হবে। তাহলে তারা কিভাবে সঠিকভাবে ভোট দেবে? ভোট পাওয়ার পর দল সিলেকশন করবে কাকে এমপি বানাবে। তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো? জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। 1 বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি এবং এর পরিণতি দেশের মানুষ তাদের দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে এবং আমি তাদের বলবো ইতিহাস থেকে শিক্ষা নিন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণ, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর বাবা ছেলেকে গ্রেপ্তার এবং ঢাকার খিলক্ষেতে প্রতিমার অসম্মানের প্রতিবাদে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ প্রেস ক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দুলাল সমাদ্দার, সাধারণ সম্পাদক তপন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য সহ অন্যরা। বক্তারা বলেন, গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর শান্তি ফিরে আসার আশা থাকলেও বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অন্যায় অত্যাচার ও মন্দির ভাঙার ঘটনা বাড়ছে। এই দেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করার চক্রান্ত চলছে। আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই মাথা উঁচু করে বাঁচতে চাই। যশোরের অভয়নগরের মসিহাটি গ্রামের হত্যাকাণ্ডের পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনারও উল্লেখ করে সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।
অভয়নগরের নোয়াপাড়া সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফ্রি চার্জ কালেকশনের জন্য সোনালী ব্যাংক পিএলসি নোয়াপাড়া শাখার সাথে নোয়াপাড়া সরকারি কলেজের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আমাদের নোয়াপাড়া পৌর প্রতিনিধি তারিম আহমেদ ইমন জানিয়েছেন, আজ সকালে নোয়াপাড়া সরকারি কলেজের হলরুমে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। কলেজ অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিসের এসডিএম আজিজুল ইসলাম ও সোনালী ব্যাংকের নোয়াপাড়া শাখার ম্যানেজার হাবিবুর রহমান। এ সময় কলেজ উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস সহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ বড়ইখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ অন্য নেতৃবৃন্দ। খেলার সংবাদ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে নোয়াখালীবাসীর। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে বাংলাদেশের আলোচিত এই জেলাটিকে। এর আগে কখনোই বিপিএল এ অংশ নেয়নি তারা। নতুন দল হিসেবে বিপিএল এ আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস। বিপিএল এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে সায়েন্স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আগামী বিপিএল এ নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কয়েক দফা অভিযানে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। তাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি জানান, গ্রেপ্তারীদের কয়েকজনের সঙ্গে ইসলামিক স্টেট আইএস সংশ্লিষ্ট চরমপন্থী মতাদর্শ ও সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সোমবার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের কয়েকজনের সঙ্গে আইএস চরমপন্থী বিশ্বাস এবং সহিংস মতাদর্শের সম্পৃক্ততা রয়েছে। তাদের ২০১২ সালের নিরাপত্তা অপরাধ আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে সোসমা আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে, আর কয়েকজনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে তদন্তের সুবিধার্থে আটক রাখা হয়েছে। তিনি জানান, এই মামলার সর্বশেষ তথ্য জানানোর জন্য শিগগিরই একটি সংবাদ সম্মেলন ডাকা হবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল ৮টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।